কায়াং এখানে তার অতীত দেখতে পায়, আর অতীত দেখার পর সে বুঝতে পারে ইবলিসের কাহিনী। ইবলিসের কাহিনী যখন সে বুঝতে পারে তখন তার দাদির বলা একটি পোয়েম মনে পড়ে যায়। তার দাদি এই ঘটনাগুলো তাকে প্রায়ই শোনাতো, তাকে শান্ত রাখার জন্য। আজরাইল তখন বলে যে ইবলিস কতটা খারাপ এটা তো তুমি বুঝতে পারছো, তাই না? তখন সে বলে, আচ্ছা ইবলিস খারাপ এটা আমি বুঝলাম, যখন সবাই মারা যাচ্ছিল তখন আপনি কেন সবাইকে সেভ করলেন না? এটা তো আপনার দায়িত্বের মধ্যেও পড়ে, তাই না? তাহলে সেভ করলেও তো পারতেন। কায়াং আজরাইলকে থাপ্পড় মারলে তার অ্যাসিস্ট্যান্টের উপর থাপ্পড় লাগে। তখন সে তার বসের কাছে চলে আসে, এসে দেখতে পায় তার বসের বুকের ব্যথা কমেনি, আর পিছন থেকে ব্যাকগ্রাউন্ডে ওই পোয়েমটি চলতে শুরু করে। পোয়েমটি চলার সাথে সাথে আমরা দেখতে পাই সব জায়গায় লাইট জ্বলে ওঠে। সাথে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, সব বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলে, আর জানায় যে তার কাছে সময় একদমই নেই, তাকে যে কোনো বিনিময়ে কায়াংকে দিয়ে একটি ভুল কাজ করাতে হবে, তাহলেই সে তার জীবন ফিরে পাবে, না হয় তাকে এইভাবেই সারা জীবন কাটাতে পারবে। এদিকে আমরা আজরাইলকে দেখতে পাই, আজরাইলের কাছে তার তার অ্যাসিস্ট্যান্ট আসে আর তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কি বিষয়ে কথা বলছো। তখন সে বলে 20 বছরের যে গ্যাপ রয়েছে এটা যদি সে জানতে পারে তাহলে কায়াং কখনোই কোনো কিছু উইশ করবে না, আর সে যদি উইশ না করে তাহলে আমরা বিপদে পড়ে যাব। কায়াং এর মনে ছিল এই বিষয়টা, 20 বছরের অতীত সে জানতে চায়, কিন্তু কিভাবে সে জানবে এটাই ছিল তার প্রশ্ন। এদিকে ইবলিসকে দেখানো হয় যে কিনা এইসব দেখে চিন্তায় পড়ে যায়, কিভাবে সে কি করবে কিছুই বুঝতে পারছে না, তার হাতে সময় অনেক কম ছিল। তাই সে চিন্তা করে তাকে পটানোর চেষ্টা করবে। কায়াংকে পটানোর জন্য সে অ্যাক্টিং করতে শুরু করে, এক একবার এক এক টাইপের অ্যাক্টিং করে, কিন্তু সে কখনোই কায়াংয়ের মন জিততে পারে না, কারণ কায়াংয়ের এসব ভালোই লাগছিল না। সে তার সামনে মাঝে মধ্যে রোমান্টিক অ্যাক্টিং করছিল, মাঝে মধ্যে ইমোশনাল, এইভাবেই সে মূলত তার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা তো খুব ভালো করেই জানি কায়াং এত সহজে কারো কথায় আসার মেয়ে নয়। ইবলিস তার গার্লফ্রেন্ডকে খুঁজতে বলে। সিন পরিবর্তন হয় একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা সারাদিন ড্রিঙ্ক করে ঠাল্লি হয়ে থাকতো। মনে মনে ভাবে যে আমি যদি এমন একটি অ্যাক্টিং কভার করি বা এমন একটি জায়গাকে কভার করি যেটা ভয়ানক, সবাই দেখতে পছন্দ করে, তখন আমার রিচ বেড়ে যাবে আর আমার সাবস্ক্রাইবারও বেড়ে যাবে। তাই সে এমন একটি লাইভ শো করে আর একটি লাশকে সবার সামনে নিয়ে আসে। দাদি যখন সকালবেলায় শপিং মলে শপিং করতে যায় তখন সে জানতে পারে তার নাতনির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি এমন, সবাই বলছিল যে কায়াং নাকি ওই লোকটিকে মেরেছে। লাশটি 20 বছর পুরনো, তাহলে 8 বছরের কায়াং কিভাবে খুন করতে পারে? দাদি বাসায় আসে আর তাকে বলে, দেখ তুই নিজের মতো করে বাঁচ, কোনো বিষয় নিয়ে চিন্তা করবি না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে যে মেয়েটি কায়াংয়ের টাকা নিত জিনির মাধ্যমে, সে আসে কায়াংয়ের কাছে আর তাকে মারতে চায়। তখন সে জানায়, দেখো তুমি আমাকে মেরে তোমার কি কোনো লাভ হবে? হবে না তো এক কাজ করো, আমি তোমাকে এমন একটি উইশ চেয়ে দিব যেটা তোমার লাইফ পরিবর্তন করে দিবে, কারণ আমার লাস্ট উইশ বাকি আছে। কায়াংয়ের যেহেতু মন খারাপ ছিল তখন তাকে নিয়ে ইবলিস চলে যায় একটি উঁচু পর্বতের দিকে। তারপর তারা তাদের মজা করে সময় কাটায়। যখন সে বাসায় আসে তখন তার দাদি তাকে বলে এইভাবে রাতের বেলায় বাহিরে থাকা ঠিক নয়। এখানে তার বান্ধবী মনে করে ইবলিসের বোন হয়তো তার দাদি। আসলে ঘটনা তো কেমন ছিল সে ভালো করেই জানতো, কিন্তু এখন তো সে চাইলেও তাকে কিছু বলতে পারবে না। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই ওই লোকটিকে। লোকটির কাছে একটি উইশ চাওয়ার মতো অপশন ছিল। লোকটি একটি স্পেসিফিক ডেতে যেতে চায়। ওই ডেতে যাওয়ার পর সে বুঝতে পারে আসলে সে ওই দিন যা করেছিল অনেক বড় ভুল করেছিল। যেই মহিলাটির লাশ ওই জঙ্গলে পাওয়া গিয়েছে ওই মহিলাটিকে সেই মেরেছিল, আর এখন সে তার উপর চাপিয়ে দিতে চাচ্ছে। ইবলিশ এসে তাকে বলে যে লোকটি হচ্ছে সিরিয়াল কিলার। এটা শোনার পর সে বুঝতে পারে যে আসল ঘটনা কি, তাই সে ইবলিশকে বলে তাকে সাহায্য করবে। ইবলিশ তখন অনেক বেশি খুশি হয়ে যায় কায়াংয়ের মুখ থেকে এই কথা শুনে।
কায়াং তাকে হেল্প করবে এই বিষয়টা তার জন্য অনেক খুশির ছিল, তাই সে খুশিতে লাফাতে থাকে। সিন পরিবর্তন হয় কায়াংয়ের কাছে। সে চলে যায় একটি লোকের সাথে দেখা করার জন্য। লোকটির জন্য সে প্রতিবারই একটি করে অ্যাপেল নিয়ে যেত। এখানে আমরা জানতে পারি লোকটি জিন ছিল, আর লোকটি মূলত পছন্দ করতো না আজরাইলকে। সে মনে করতো আজরাইল তার ভাইয়েদেরকে মেরে ফেলেছে। মেয়েটির সাথে কথা বলে সে ইবলিসের যে পথটি ছিল ওইটির ভিতরে যাওয়ার চেষ্টা করে, কারণ ওইটির ভিতরে গেলেই সে সব তথ্য পাবে, ইবলিস সম্পর্কে জানতে পারবে। তাই সে ওই জায়গায় চলে যায়। গিয়ে দেখতে পায় ইবলিস তো ঘুমের ঘোরে রয়েছে। তারপর সে ইবলিসকে বেঁধে রেখে চলে যায়, এমনভাবে বাঁধে যে সে এখান থেকে ছুটতে পারছিল না। আজরাইল চলে আসে, তার সহপাঠী সবাই ছিল, সাথে কায়াংও ছিল। তখন লোকটি তাকে বলে যে তাকে ছাড়াতে হবে, তাই আজরাইল তার বুদ্ধি অনুযায়ী তাকে ছাড়িয়ে দেয়। ছুড়ানোর পর সে বলে আমি একটু আসছি। এখানে ইবলিস আজরাইলকে জিজ্ঞাসা করে যে শাদির মাস্টারকে। তখন সে বলে আমি তো জানি না। তখন তার অতীতের একটি ঘটনা মনে পড়ে যায়। সে একটি পিচ্চি মেয়েকে বাঁচিয়েছিল যার নাম ছিল হিমল্যান্ড। তাকে বাঁচানোর সময় সে শাদিকে বন্দি করেছিল, আর শাদিকে এখন ছাড়ানো হয়েছে। তার মাস্টারকে সে ভালো করে জানতো না। সিন পরিবর্তন হয়, আমরা শাদিকে দেখতে পাই যে কিনা তার গ্রামে যায়। গ্রামে পিচ্চি একটি ছেলে তার জন্য অপেক্ষায় ছিল। পিচ্চি ছেলেটির নাম ছিল খালেদ। খালেদের প্ল্যান কী ছিল এটা আমরা জানতে পারি না। তারপর আমরা দেখতে পাই সে শাদিকে নিয়ে বসে। শাদি জিজ্ঞাসা করে যে আমাকে মারার চেষ্টা করেছিল ইবলিস, তাই আমি চাই ইবলিস আমার সামনে আসুক আর আমার সাথে যুদ্ধ করুক। তখন খালেদ বলে যে না, এইসব চলবে না, আমার এইসব পছন্দ নয়। আমি তোমায় মুক্তি দিয়েছি, তাই তুমি আমার কথা অনুযায়ী চলবে। তখন সে বলে এমনটা তো হতে পারে না, আপনি আমাকে মুক্তি দিয়েছেন বলে কি আপনি আমার উপর একদম এইভাবে চড়ে যাবেন? এটা তো হতে পারে না। খালেদ পিচ্চি ছিল, কিন্তু তার প্ল্যান ছিল মাস্টার প্ল্যান। সে বলে হ্যাঁ, আমি এটাই করব। তার মূলত কী চাই আপনারা জানেন? ওই পটগুলো, যেইগুলো দ্বারা সে পুরো জিন রাজ্যে রাজত্ব করতে পারবে। এটাই ছিল তার প্ল্যান, এই জন্য হয়তো তাকে মেরে ফেলেছিল। কিন্তু এখানে রহস্য কি আমরা জানতে পারি না, পরবর্তীতে হয়তো জানতে পারবো। তাকে জানায় সে যখন ওই জায়গায় ল্যাম্পে হাত দিয়েছিল তখন সে একটি ভিশন দেখতে পেয়েছিল। ভিশনে অন্য কেউ না, খালেদ নামের ওই পিচ্চি ছেলেটি ছিল। আর খালেদ নামের ওই পিচ্চি ছেলেটি কিছু একটা কাজ করছিল। সে আসলে হয়তো কোনো কাপড় বোনার কাজ করছিল। তারা ল্যাম্পের ভিতর থেকে বাহিরে চলে আসে আর এই বিষয়গুলো নিয়ে তদন্ত করার চেষ্টা করে। কিভাবে তারা সব কিছু জানতে পারবে এই বিষয়গুলো নিয়েই মূলত তদন্ত করছিল। কায়াং একটি সুতা নিয়ে ইবলিসের কাছে যায়। তখন ইবলিস এই সুতাটিতে হাত দেওয়ার পরই তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন সে বুঝতে পারে হয়তো এই সুতা কোনো জিন জাতির লাড়তে পারবে না। যদি ধরে তাহলে তাদের হাত পড়ে যাবে বা কোনো প্রবলেম হতে পারবে। আর হয়তো সেটা তার ব্লাড দিয়ে বানানো, এই জন্য হতে পারে। সিন পরিবর্তন হয়, আমরা ওই পিচ্চি ছেলের বাবা এবং মাকে দেখতে পাই। আসলে তারা তার বাবা মা হওয়ার অ্যাক্টিং করছিল। তার মা তার বাবাকে হুমকি দেয় যে কোনো প্রবলেম যদি সে ক্রিয়েট করে তাহলে সে তাকে মেরে ফেলবে। আর এখানে আমরা জানতে পারি ওই পিচ্চি ছেলেটিকে সবাই রাজা বলে সম্বোধন করত, কারণ সে সবাইকে সব কিছু শিখিয়েছিল চলাফেরা। সিন পরিবর্তন হয়, আমরা কায়াংকে একটি শপিং মলে দেখতে পাই। তার বান্ধবী তাকে বুঝিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। তাকে নিয়ে লোকেরা যা মিথ্যা চড়াচ্ছে তা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এদিকে আমরা ওই সিরিয়াল কিলারটিকে দেখতে পাই, যে কিনা বসে বসে তার ভিডিও দেখছিল আর এনজয় করছিল। তখনই এখানে চলে আসে কায়াং। কায়াং তাকে জানায় যে আমিও তোমার মতো সিরিয়াল কিলার হতে চাই। আমার কাছে তোমার বিষয়ে এই প্রমাণ রয়েছে, আমি খুব সহজে সব কিছু দেখতে পারি। সিরিয়াল কিলারটি বলে সমস্যা নেই, আমি তোমাকে আমার কাজে নিব। তারপর সে চলে আসে বাসায়। ইবলিসকে সে বলে যে তোমার কাছে যদি সে লাস্ট উইশ করে তাহলে তুমি সাংতেইকে এমন উইশ করতে বলবে বা বাধ্য করবে যাতে সে যে কাজটি করতে চায় ওই কাজটি করতে পারে না। তখন সে বলে এটা তো আমি করতে পারবো না। তখন সে বলে কাজ করো, ওই বইটি দিয়ে দিও। সে বলে আচ্ছা, বইটি আমি দিতে পারবো। তখন আমরা দেখতে পাই সে 20 বছরের কথাটি বলে ওঠে। এটা শুনে ইবলিস চমকে যায়, কারণ এই 20 বছর সম্পর্কে সে কিছুই জানতো না। সাদে তাদের কাজে চলে আসে আর তাদেরকে জাংহুনের ওই ভিডিওটি দেখায়, আর তারা সবাই বুঝতে পারে যে জাংহুনকে কী করা উচিত। কায়ংকে বলে তুমি কি আমার সাথে দুবাই যাবে?
তখন সে রাজি হয়ে যায় আর বলে আমার সাথে জাংহুন আর পেংজিং যাবে। তখন সে বলে আচ্ছা তোমার সাথে যেই যাক তুমি যেতে হবে। তারপর আমরা দেখতে পাই তার এক্সের সাথে তার দেখা হয়ে যায় আর কিছুক্ষণ তাকিয়ে থাকে। সিন পরিবর্তন হয় দুবাইয়ে, যেখানে আমরা জিনি নামের একটি মেয়েকে দেখতে পাই যে ছিল ইবলিসের গার্লফ্রেন্ড। সে তাকে জানায় যে কেমন আছো তুমি, আচ্ছা চলো আমার ল্যাম্পে চলো, তোমার সাথে কিছু কথা আছে। ল্যাম্পে নিয়ে সে তাকে জিজ্ঞাসা করে তোমার কি 20 বছর আগের কথা মনে আছে। তখন সে জানায় যে না, তার কোনো কিছুই মনে নেই, কারণ 20 বছর আগে কি ঘটেছিল সে সব কিছু ভুলে গিয়েছে। এটা তার জন্য নর্মাল ছিল, কারণ সে 20 বছর বন্দি ছিল আর লাস্ট উইশ করার পর কারোই কিছু মনে থাকে না। তারপর সে সাদেকে জিজ্ঞাসা করে জিনিয়া নামের জিনের সাথে ইবলিসের কিভাবে সম্পর্ক নষ্ট হলো। তখন সে বলে সেই নিজে ছেড়ে চলে গিয়েছিল ইবলিসকে। সিন পরিবর্তন হয়, আমরা পেং জিয়ম এবং মিংজিকে দেখতে পাই। তারা তাদের মতো সময় কাটাচ্ছিল, তাদের দেখে অনেক খুশি মনে হচ্ছিল। কায়ুং যখন তার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন সে একটি তরোয়াল দেখতে পায়। তরোয়ালটি কেউই এখান থেকে ছাড়াতে পারে না। ইবলিস যখন আসে তখন সে সাথে সাথেই তরোয়ালটি ছাড়াতে পারে। তখন কায়াং তাকে জায়গায় রেখে দিতে বলে। এদিকে আমরা বুং ইয়ংকে দেখতে পাই যে কিনা কায়াংকে রাস্তায় খুঁজছিল। ইয়ং সিয়ংকে দেখানো হয় যে কিনা তার মেয়েকে এবং তার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে চলে যায়, আর সে জিনিকে ডেকে তার লাস্ট উইশটি চায়। সে বলে আমি যাতে আমার অতীতের সব কিছু ভুলে যাই, সাথে ওই 2 উইশ। সে তার এটা গ্রহণ করে নেয়, কিন্তু এটা ইয়ং সিয়ংয়ের জন্য একদমই সঠিক সিদ্ধান্ত ছিল না। সে বুঝতেও পারেনি সে কত বড় ভুল করে বসেছে। কায়াংকে দেখানো হয় যে কিনা চিন্তিত ছিল। তার একটাই সাকসেসফুল প্ল্যান ছিল, যেটা ছিল ইবলিসকে বাঁচানো। সে চাইতো যে আজরাইলের কাছ থেকে ইবলিসকে বাঁচাবে, কিন্তু সে জানতো লাস্ট উইশ যাওয়ার সাথে সাথে সে নিজেই ইবলিসকে ভুলে যেতে পারে। এদিকে সাদি আর আয়রাম গল্প করছিল। তাদের গল্পের মধ্যে এখানে ইবলিস চলে আসে, সাথে আজরাইল। তারা দুইজন মিলে ঝগড়া করতে শুরু করে, মারামারি করে। তখন আজরাইলকে প্রশ্ন করা হলে আজরাইল বলে সাদি হচ্ছে জাংহুংয়ের বাবা আর সে হচ্ছে তার ছেলে। এটা শুনে সে বুঝতে পারে যে আসলে যে ঘটনাগুলো ঘটছে এটা কাকতালীয় না, এটা আগে থেকেই পরিকল্পিত। সিন পরিবর্তন হয়, আমরা কায়াংকে দেখতে পাই যে কিনা জাং ইউংয়ের সাথে কথা বলছিল। জাং ইউং বলে আমি সব কিছু টাকার জন্য করেছি, আমি কোনো কিছুই নিজের ইচ্ছে করিনি। আমি চাইতাম যে আমি যাতে অনেক বেশি টাকা ইনকাম করতে পারি আর সাথে সাথেই অনেক বড় লোক হতে পারি। তখন সে বলে এটা তো বড় লোক হওয়ার রাস্তা নয়। তখন সে কায়াংকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাই কায়াং তার দাদির সাথে কাটানো প্রত্যেকটি মুহূর্ত মনে করতে থাকে। তার জীবনের যতগুলো মুহূর্ত ছিল সব কিছু মনে করে সে নিজেকে মৃত্যুর জন্য প্রিপেয়ার করছিল। তখনই এখানে ইবলিস চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি নিজেকে সেফ কেন করলে না, তোমার কাছে তো লাস্ট উইশ ছিল, তাহলে তুমি ওইটা চেয়ে তো নিজেকে বাঁচাতে পারতে। তখন কায়াং বলে আমি জানতাম ওইটা যদি চেয়ে নিতাম তাহলে তোমাকে আমি সারা জীবনের জন্য ভুলে যেতাম। একে অপরকে তারা জড়িয়ে ধরে। ইবলিস এখান থেকে উঠে চলে আসে আর জাং ইউকে সাথে সাথেই নিচে ফেলে দেয়, আর সে সাথে সাথে মারাও যায়। সিন পরিবর্তন হয়, আমরা আজরাইলকে দেখতে পাই যে কিনা জাংহুনের কাছে যায় আর তার ভিতরে থাকা যে স্পিরিট বা শয়তান জিন তাকে ডেকে নিয়ে আসে আর বলে তুমি আমার আর ইবলিসের মধ্যে আওয়ার চেষ্টা একদমই করবে না, ইবলিসকে শুধু আমিই শেষ করব। এই কথা বলেই সে এখান থেকে চলে যায়। তারপর সে হসপিটালে গেলে কিছু কাহিনী বুঝতে পারে, আর সে এটাও বুঝতে পারে যে এখানে তাকে কেউ না চিনতে পারলেও পিচি বাচ্চাটি চিনতে পারে। তারপর সে পেং জিয়মের কাছে যায় আর তাকে গিয়ে বলে আমি খুব ভালো করেই জানি তুমি নিজের বয়স কমিয়ে নিয়েছো, কিন্তু এতে তোমার কোনোই ফায়দা হবে না, উল্টো বিপত্তি ঘটবে। তোমার যেদিন মরার কথা ওই দিন তুমি ঠিকই মরবে। তোমার বাগানে ফুল ফুটলেই তুমি এখান থেকে চলে যেতে হবে, তখন তোমাকে জান্নাতে যেতে হবে। এটা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। ভয় পাওয়ার তো কথাই ছিল। এদিকে কায়াংকে ম্যানেজার ডেকে নিয়ে আসে আর তার যত টাকা ছিল সব টাকা তাকে ফেরত দিয়ে দেয়। সে টাকাগুলো ক্যাশ করে তার নিজের কাছে নিয়ে আসে। তারপর সে সিসিটিভি ফুটেজ দেখতে পায় আর বুঝতে পারে যে জাংহুনের লোক তার উপর নজর রাখছে। কিছুক্ষণ পরই আমরা জাংহুনকে দেখতে পাই যে কিনা তার কাছে চলে আসে। সে জাংহুনকে জিজ্ঞাসা করে সে কী চায়। তখন সে বলে আমি চাই তুমি লাস্ট উইশ এমন করো যাতে তুমি সারা জীবনের জন্য
ইবলিসকে ভুলে যাও আর কখনই তাকে মনে না করো। তখনই এখানে সাদে চলে আসে আর তার রূপ নিয়ে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তখন সে বলে আমি চলে যাচ্ছি কিন্তু আবারও ফিরে আসব। এখানে আমরা কায়ংকে দেখতে পাই, বুঝতে পারি তার বিপদ রয়েছে। তখন সে চলে যায় সাদের কাছে। ইবলিস সাদের কাছে গিয়ে বলে আমি জানি খালেদ তার ক্ষতি করার চেষ্টা করছে, আর তোমাকে কি করতে হবে তুমি খুব ভালো করেই জানো। সাদে বলে আচ্ছা আমি সব কিছু করে নিব। সাদির প্ল্যান ছিল পুরো বিশ্বকে বাঁচানো, তাছাড়া আর তার কোনো ইরাদা ছিল না। সাদি বলে আমি সবাইকে বাঁচাতে চাই। তখন সে বলে যেহেতু বাঁচাতেই চাও তাহলে খালিদকে আটকাও। খালিদকে না আটকালে তো তুমি বাঁচাতে পারবে না, তাই না? কিছুক্ষণ পর কায়াংয়ের উপর কিছু গুন্ডা আক্রমণ করে। এখানে মূলত তার টাকার জন্যই এরা আক্রমণ করেছিল। ইবলিস এখানেও সাথে সাথে পৌঁছে যায় আর তাকে বাঁচিয়ে নিয়ে যায়। এখানে তারা আবারও বুঝতে পারে লাস্ট উইশ করার সাথে সাথেই সে সারা জীবনের জন্য ইবলিসকে ভুলে যাবে। এটা তার জন্য অনেক কষ্টদায়ক ছিল। কায়াং তার মতো করে কাজ করছিল। তখনই এখানে দুইজন লোক চলে আসে, যেটা ছিল হানবিস এবং কিমসাং। কিমসাং তাকে বলে যে আমাকে আমার আগের রূপে ফিরিয়ে দাও, কারণ আমি অসুস্থ। কিছুদিনের মধ্যেই আমি মারা যাব। আমি আমার কুকুরের রূপে ফিরে যেতে চাই। আমার ফ্যামিলির কাছে আমি ক্ষমা চাইতে চাই। তখন সে বলে তুমি সত্যিই চাও? তখন সে বলে হ্যাঁ আমি সত্যিই চাই। তারপর তাকে কুকুর বানিয়ে দেওয়া হয়। সিন পরিবর্তন হয়, আমরা তাদেরকে হাঁটতে দেখতে পাই। এখানে ইবলিস তাকে জানায় যে তোমার কি পছন্দ, তুমি কি চাও। তখন সে বলে আমি খুব ভালো করে জানি যে 20 বছর আগে কি হয়েছিল আমি সঠিক মনে করতে পারছি না, কিন্তু আমাকে 3টে উইশ দেওয়া হয়েছিল। 2টি আমি চেয়ে নিয়েছি, ওইগুলো আমার মনে আছে, কিন্তু একটি কি ছিল এটা আমার আজ পর্যন্ত মনে নেই। এখনও আমি মনে করতে পারছি না। কায়াং বলে যতদিন আমার সাথে আছো আমার উইশগুলো একটু পূরণ করার চেষ্টা করো। আমাকে আমার ফেভারিট জায়গায় নিয়ে যাও যাতে আমরা একসাথে সময় কাটাতে পারি। তারপর তাকে ওই গাছটির নিচে নিয়ে যাওয়া হয়, যেই গাছগুলোর নিচে সে যেতে চাইতো বা তার পছন্দ ছিল। আর এখানে অনেক সুন্দর একটি আবহাওয়া ছিল, গাছের পাতা পড়ছিল আর তারা দুইজন হাঁটছিল। এখানে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে ইমোশন আরও বেশি হচ্ছে আর কি। এদিকে আমরা আজরাইলকে দেখতে পাই যে কিনা আয়রামের সাথে কথা বলছিল। আয়রামের কথা সে তাকে ফিরিয়ে দেয় আর আয়রাম তার কাছে ক্ষমা চায়। সিন পরিবর্তন হয়, আমরা কায়াংকে দেখতে পাই। সে তার রুমে যায়। রুমে গিয়ে দেয়ালের উপর অনেকগুলো লেখা খুঁজে পায় আর একটি নাম বারবার ছিল, ওই নামটি সে তাকে বলে। আর যেহেতু অনেকগুলো লেখা ছিল তাই সে বুঝতে পারে না যে এই লেখাগুলো কি। তখন ইবলিস বলে আমি এইগুলো কখনোই লক্ষ্য করিনি, যদি লক্ষ্য করতাম আগেই সব কিছু জানতে পারতাম। এদিকে আমরা সবাইকে একসাথে দেখতে পাই। ইবলিস সবাইকে একসাথে ডাকে। আয়রাম যেহেতু কথা বলতে চায় না তাই সে তার জিহ্বাই কেটে ফেলে। আজরাইল তার কান বন্ধ করে এখান থেকে উড়াল মারে। এখন ছিল কায়াং। কায়াং কি বলবে, তার কাছে বলার মতো কিছুই ছিল না। এদিকে সাংতে নামের লোকটি ইবলিসকে ডাকতে শুরু করে। ইবলিসকে যেহেতু ডাকছিল তার তো তার সাথে দেখা করতেই হবে। তখন কায়াং তাকে ওই ডায়েরিটি দিয়ে দেয় আর বলে তাকে ওই ডায়েরি দেওয়ার জন্য। তখন আমরা ওই লোকটিকে দেখতে পাই যে কিনা তাকে লাস্ট উইশ জানায় আমি ওই লাস্ট মার্ডারের দিন যেতে চাই, যেদিন আমি ওই মহিলাটিকে খুন করেছিলাম। আমি এমনভাবে মহিলাটিকে খুন করতে চাই যাতে কোনো প্রমাণ না থাকে। যখন তার কাছে এসে বইটি সে ফেরত দিয়ে দেয় তখন সে বুঝতে পারে তাদের কি করতে হবে। তাই তারা বাহির থেকে সব কিছু ভিডিও করে পুলিশকে জানায়। মহিলাটিকেও তারা বাঁচাতে সক্ষম হয়, সাথে তারা সক্ষম হয় পুলিশের হাতে সাংতেকে দড়িয়ে দিতে। এখানে তারা দুইজন অনেক বেশি খুশি ছিল। তখন কায়াং মনে মনে ভাবে যে সেও একজনকে বাঁচাতে পারবে, তার ভিতরেও এই পাওয়ার রয়েছে। তারা বাসায় ফিরে একে অপরকে কিস করতে শুরু করে। তখন ইবলিস বলে আমার মনে হচ্ছে কায়াং আমি তোমাকে আগেও ভালোবাসতাম। তখন তার ওই যে জায়গাটি ছিল ল্যাম্পের ভিতরে দেয়ালে কিছু লেখা ছিল। ওই লেখাগুলোর মানে ছিল আমার সত্যিকারের ভালোবাসা। তারা মনে মনে ভাবে এটা খুঁজবে যে তাদের সত্যিকারের ভালোবাসা কী ছিল। এদিকে আমরা কুইং নামের একটি মেয়েকে দেখতে পাই যার জব চলে গিয়েছিল, তাই সে অনেক চিন্তিত ছিল। তারপর সে দাজিং নামের একটি ছেলের সাথে দেখা করে। তারা দুইজন মিলে আলোচনায় বসে। তখন দাজিং তাকে জানায় যে সে চাইলে উইশ করতে পারবে ইবলিসের কাছে। তখন সে বলে কিভাবে সে উইশ করবে। তার প্রথম উইশ ছিল তার বাবাকে বাঁচানো, যে কিনা ক্যান্সারে আক্রান্ত ছিল। দাজিংকে সে বলে কিছু শেয়ার যদি আমরা করে নিতাম ভালো হতো। দাজিং বলে না, আমি আমার উইশ কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি 3টে চাইতে পারবে, আমি 3টে চাইতে পারবো। সিন পরিবর্তন হয়, আমরা জাংহুনকে
দেখতে পাই, যে কিনা কাপড় বা ছাটি টাইপের কিছু বোনার চেষ্টা করছিল। তখন তার হাত কেটে যায়, আবার কিছুক্ষণ পর হাত ঠিকও হয়ে যায়। এদিকে আমরা ইবলিসকে দেখতে পাই, যে কিনা আজরাইলের সাথে কথা বলে। সে আজরাইলকে জিজ্ঞাসা করে এখানে যে লেখাগুলো ছিল ওইগুলো কি, আর সে কি সত্যিই কায়ানকে ভালোবাসতো অতীতে, যার কারণে তার এই অবস্থা হয়েছে বা তাকে ধ্বংস করার কথা বলা হয়েছে। আজরাইল তখন ইবলিসকে বলে এই বিষয়ে আমি তোমাকে কিছুই বলতে পারবো না। সিন পরিবর্তন হয়, আমরা আজরাইলকে দেখতে পাই আইরেমের সাথে। সে বলে সাদি যখন সবাইকে ঘুম পাড়াবে তখন কিন্তু তুমি সঠিকভাবেই সব কিছু খেয়াল রাখবে। এদিকে আমরা সব বৃদ্ধ মহিলাদেরকে দেখতে পাই, তারা বসে মিটিং করছিল। মিটিংয়ের মধ্যে সবাই জালাস ফিল করছিল পেং জিংকে নিয়ে, কারণ পেং জিয়ংকে তার নাতি বাহিরে পাঠিয়ে দিয়েছিল আর তাদেরকে কেউই দেখতো না। সিন পরিবর্তন হয়, আমরা পেং জুইনকে দেখতে পাই। সে তো খুব ভালো করেই জানতো সে যত ইয়াং হোক তার মৃত্যুর দিন ঠিকই থাকবে, তাই সে তার নাতনির সাথে সুন্দর মুহূর্ত কাটাতে চাইতো। সে মনে করতো ইবলিসের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে। সিন পরিবর্তন হয়, আমরা ইবলিস এবং কায়ংকে দেখতে পাই। তারা দুইজন ল্যাম্পের ভিতরে ঢুকে তাদের মতো কাজ করছিল। তারপর আমরা ইবলিসকে দেখতে পাই, যে কিনা ল্যাম্পটিকে পরিবর্তন করে একটি পানির কৌটোয়, আর তাকে বলে যখনই তোমার কোনো বিপদ হবে, কোনো প্রয়োজন হবে, তখনই তুমি ডেকে নিবে। লাস্ট উইশ চেয়ে নিজের জান বাঁচাবে, কারণ তোমার জানের পিছনে খালেদ সাদি সবাই আছে। সে বলে এটা আমি করতে পারবো না। এদিকে আমরা দাদিকে দেখতে পাই, যে কিনা অনেক মজার খাবার প্লাস অনেক কিছু সে তৈরি করছিল। সাথে সে কায়াংয়ের সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটাতে চায়। কায়াং আর সে অনেক সুন্দর মুহূর্ত কাটায়, আর সে এখানে কান্না করে দেয়। কায়াংয়ের দুবাই যাওয়ার কথা ছিল, তাই সে তার বান্ধবী মিংজির সাথে দেখা করতে আসে। মিংজি প্রথমে তার উপর রেগেছিল, কিছুক্ষণ পর তার সাথে ভালো আচরণ করে। দাদিকে আমরা ইমোশনাল দেখতে পাই, কারণ সে জানতো কিছুদিন পর সে মারা যাবে, আর তার নাতনিকে সে অনেক মিস করছিল। তখন সে জানায় যে সে দুবাই যাবে কিছুদিনের জন্য। দাদি বলে তাহলে তুই কখন ফিরবি? সে বলেও দেয় সে কখন ফিরবে। সিন পরিবর্তন হয়, সে দুবাই চলে যায়। এখানে তাকে জিনিয়া প্রথমে হেল্প করতে চায় না, কিছু গুন্ডা তার পিছনে পড়ায়। জিনিয়া তাকে হেল্প করে তার ল্যাম্পে নিয়ে আসে আর তাকে জানায় যে সে কিসের জন্য এসেছে। জিনিয়া জানায় ইবলিস নাকি কায়ংকেই পছন্দ করত, একবার তার জন্য পুরো একটি শহর জ্বালিয়ে দিয়েছিল সে। তারপর আমরা তাকে দেখতে পাই, যে কিনা সে মুস্কি হাসছিল আর মনে মনে ভাবছিল সে বাঁচল। সিন পরিবর্তন হয় আয়রাম এবং সাদির কাছে। তারা দুইজন বসে গল্প করছিল। তখন আয়রাম তাকে জানায় যদি তোমার বস কোনো ইলিগ্যাল প্রশ্ন তোমাকে করে তাহলে তুমি এটা সাপোর্ট করবে। সিন পরিবর্তন হয় দাজিংয়ের কাছে। এখানে আমরা দাজিংকে দেখতে পাই, সে তার ইউটিউব চ্যানেল ঝগড়া করে ডিলিট করে দেয়, সাথে পাসওয়ার্ডও বদলে দেয়। এখানে কুইং অনেক বেশি রেগে যায়, আর তার উপর রেগে গিয়ে সে জিনিকে ডাকে আর জিনির কাছে উইশ করে যে সে সব কিছু যাতে ভুলে যায়। তারপর আমরা দেখতে পাই যে সে চলে আসে দেখা করতে কায়ংয়ের সাথে। ইবলিস কায়াংকে দেখে অবাক হয়ে যায়, আর সে এমন একটি জায়গায় দাঁড়িয়েছিল যেখানে তার খায়া রয়েছিল বা তাকে দাফন করা হয়েছিল, এমন টাইপের কিছু হয়তো। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই সে যখন তাকে জড়িয়ে ধরেছিল তখন সে অতীতে চলে যায়, আর অতীতেও সে কায়াংকেই ভালোবাসতো, আর এই জন্যই মূলত কায়াংয়ের প্রতি তার এতটা টান বা ভালোবাসা ছিল। তারপর আমরা আবারও বর্তমানে চলে আসি। বর্তমানে সে কায়াংকে জানায় যে সে কায়াংকে ভালোবাসে। কায়াংও বলে আমিও তোমাকে অনেক দিন যাবতই ভালোবাসি, কিন্তু কথাটি বলতে পারছিলাম না, এটা হচ্ছে আমার ব্যর্থতা। চলো না আমরা দুইজন কিস করি। তখন সে বলে আগে চলো একটি জায়গায় তোমাকে নিয়ে যাই। তারপর সে সুন্দর একটি সাজানো জায়গায় তাকে নিয়ে আসে, সারা রাত তার সাথে সময় কাটায়, তাকে এন্টারটেন করে। সিন পরিবর্তন হয় একটি দাদির কাছে। সে সন্দেহ করে পেং জিউং নাকি ওই ইয়াং মহিলাটি, যাকে নাম পরিবর্তন করে এখানে রাখা হয়েছে। তারপর বাসায় গিয়ে খাবারের টেস্ট করে সে একদম শিওর হয়ে যায়। দাদি যখন উঠে বাহিরে আসে, দাদির বান্ধবী তার গাড়ির তিলটি দেখে ফেলে, আর সে শিওর হয়ে যায়। তখন তাকে জিজ্ঞাসা করলে সেও এটা স্বীকার করে নেয়। সে যখন এটা স্বীকার করে তখন সে অনেক বেশি চমকে যায়, আর পুরো দুনিয়াকে বলার চেষ্টা করে। দাদি যতই তাকে না করুক না কেন সে এটা মানতে রাজি হয় না। এদিকে আমরা জাংহনকে দেখতে পাই, যে কিনা বলে দাদিকে শেষ করার কথা, না হয় এটা পুরো দুনিয়া জানতে পারবে। সিন পরিবর্তন হয়, আমরা তাদের দুইজনকে একই সাথে দেখতে পাই। সে যখন পানির কাছে যায় তখন তার অতীতের একটি রূপ দেখতে পায়। রূপটি ছিল সে যখন অতীত টাইমে স্মোক করছিল, তাও আবার রাজাদের বেশে বসে বসে। এটা দেখে সে অবাক হয়, আর মনে মনে ভাবে সে কতটা পরিবর্তন করেছে নিজেকে কায়াংয়ের জন্য। মনে ভাবে 20 বছর কেটে গেল, আজ পর্যন্ত কেন কায়াংয়ের কোনো শাস্তি এলো না? এই বিষয়টি নিয়ে তো আমাকে অবশ্যই তদন্ত করে দেখতে হবে।
তাই সে চলে যায় পুরাতন দুবাইয়ে, যেখানে আমরা কায়ংকে দেখতে পাই। সে খেজুর বিক্রি করছিল। তার খেজুর কেউই কিনছিল না, কারণ এগুলো তেমন একটি ভালো ছিল না। সে খেজুরগুলো বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় হাঁটতে শুরু করে। আসলে ওই জায়গায় তো খেজুরের অভাব নেই, তাই কেউ খেজুর কিনতেও চায় না। সে তার সাথে ধাক্কা লেগে তার খেজুরগুলো ফেলে দেয়। সে খেজুরগুলো ফেলার পর সে তাকে জানায় যে তাকে সে টাকা দিয়ে পরিশোধ করে দিবে। যেহেতু তার খেজুর নষ্ট করেছিল, তাই তাকে টাকা দিয়েছে, আর এই টাকাটা সে নিয়েও নেয়। তারপর আমরা দেখতে পাই সে তার পিছু করতে শুরু করে। আসলে সে খেজুর জন্য আর উট কিনে সে তার শহরে যেতে চায়, যেই শহরটি তার ছিল। তারপর তার যেগুলো বাকি ছিল খেজুর বিক্রি হয়নি, ওইগুলো সে অনাথ মানুষকে দিয়ে দেয়। তারপর সে কিছু টাকা জমিয়ে উট কেনার জন্য চলে যায়। উট কেনার জন্য গেলে কি হবে, ওই লোকগুলো যারা তার কাছে উট বিক্রি করবে বলেছিল, টাকা নিয়ে তাকে আর উট দেয় না, তাকে উল্টো মারধর করে। তখনই এখানে ইবলিস চলে আসে আর ওই লোকগুলোকে মারতে শুরু করে, একজনকে জানে মেরে দেয়। এই অবস্থা দেখে কায়াংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে আর মনে মনে ভাবে হয়তো সে খারাপ লোক। এদিকে আজরাইল তো তার পিছু ছাড়তেই চায় না। আজরাইল সারাক্ষণই তার পিছু করছিল, তাকে বারবার বলছিল যে তুমি যদি জানতে চাও আমি কে, তাহলে তোমাকে বলতে পারি, আমি তোমাকে সব ধরনের সাহায্য করব, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আসলে আমি একজন জিন, আমি তোমার সব ইচ্ছে পূরণ করতে পারবো। সে জানায় যে সে তার কাছে কেন চাইবে, সে তার আল্লাহর কাছে চাইবে যে তাকে সৃষ্টি করেছে। এদিকে আমরা ওই যে পিচ্চি বাচ্চাটি খালেদ তাকে দেখতে পাই। তার ভিতরে লোভ অনেক বেশি ছিল, তাই সে বলে জিনের কাছ থেকে সে কিছু চাইতে চায়। কিন্তু এখানে ইবলিস সরাসরি তাকে না করে দেয়, কারণ ইবলিস তো তার সম্পর্কে সব কিছু জানতো। তাই সে বুঝতে পারে এই পিচ্চি ছেলেটি একদমই ভালো হবে না, তাই সে এই পিচ্চি ছেলেটির হেল্প করতে চায় না। কায়াং নিজের জন্য কাপড় তৈরি করে, কারণ সে নিজের শহরে ফিরে যাবে। তারপর আমরা তাকে দেখতে পাই যাকে ইবলিস নিয়ে তার শহরে যায়। আসলে তার ল্যাম্পের ভিতরই তার শহর ছিল। এখানে তারা অনেক কিছু লিখে রাখে। আজরাইল বুঝতে পারে যে ইবলিস এখন পরিবর্তন হচ্ছে। এদিকে ইবলিস তার নতুন মালিক পেয়ে যায়। তার নতুন মালিকের নাম ছিল মুতালেব। মুতালেব অনেক স্বার্থপর ছিল, আর মুতালেব এই যমুনায় ছিল ভিখারি, যাকে কায়াং অনেক বেশি সাহায্য করত। এখানে আমরা দেখতে পাই মুতালিব তার স্বার্থ অনুযায়ী জিনিসপত্র চায়। সে অনেক স্বার্থপর ছিল, সে নিজের জন্য এতটাই চায় যে সে পুরো শহরের মধ্যে সবচেয়ে বড় লোক হয়ে যায়। পর আমরা দেখতে পাই সে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সে কায়াংকে দেখে জিজ্ঞাসা করে তার কি কোনো কিছু প্রয়োজন। কায়াং বিশ্বাস করতো সব কিছু পরিশ্রম করে পাওয়া যায়, হুট করেই কোনো কিছু পাওয়া যায় না, তাই সে তাকে না করে দেয়। তাই তার কোনো সাহায্য সে নিতে চাইছিল না। তাই সে তাকে ডেকে নিয়ে আসে আর তাকে বলে যে আমাকে যে অস্বীকার করেছে সে যাতে সারা জীবন আমার পায়ের নিচে থাকে, আমার কাছে মাথা নত করে থাকে। এটা শোনার পর সে তার ইচ্ছে পূরণ করে দেয়। তার ইচ্ছে পূরণ করার কারণ ছিল সে তো জানতো না আসলে মেয়েটিকে, তাই সে তার ইচ্ছে পূরণ করে দেয়। কিছুক্ষণ পরই সে জানতে পারে মেয়েটি আসলে কায়াং। কায়াং যখন সে জানতে পারে তখন সে অবাক হয়ে যায়, কারণ কায়াংয়ের কষ্টটা সে কখনোই মানতে পারবে না। কায়াংকে সে অনেক বেশি ভালোবাসতো। তখন আমরা দেখতে পাই এখানে ওই পিচ্চি ছেলেটি চলে আসে। পিচ্চি ছেলেটি এখানে তাকে বাঁচানোর চেষ্টা করছিল, আর এদিকে খালেদ এসে তার শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এখানে তাদের মধ্যে একদম ভালোভাবেই একটি যুদ্ধ মেতে ওঠে। যুদ্ধটা মোটামুটি বড়ই ছিল। এখানে ঘায়েল হয়ে পড়ে কায়াং। কায়াংকে বাঁচানোর জন্য ইবলিস সবার উদ্দেশ্য করে বলে, তোমাদের যার যা উইশ করার করে নাও, কিন্তু একটি উইশ সবাই মনে রেখো, যে আমি যাতে কায়াংকে বাঁচাতে পারি এমন একটি উইশ করো। কিন্তু এখানে প্রত্যেকটি লোক অনেক বেশি স্বার্থপর ছিল। তারা তাদের মতো করে ইচ্ছা পোষণ করতে শুরু করে। কেউ বলছিল সোনার বৃষ্টি হোক, কেউ বলছিল এই হোক সেই হোক, এইভাবে। আর কায়াং তাকে মুক্তি দিয়ে দেয়। কায়াংয়ের উইশ ছিল একদমই নিঃস্বার্থ। কায়াং ইবলিসের জন্যই উইশ করেছিল। যখন কায়াং মারা যায় ইবলিস অনেক কষ্ট পায়, আর দেখতে পায় চারদিক থেকে স্বর্ণের বৃষ্টি পড়ছে। ওই লোকটিকেও সে সাথে সাথে খুন করে ফেলে, আর তার তরোয়ালটি ওই জায়গায় বেঁধে রাখে। সে এখান থেকে পালিয়ে যায়। সোনার বৃষ্টি হচ্ছিল পুরো শহরে, সবাই সোনা নিয়ে হাতাহাতি করছিল। কিন্তু ইবলিস এতটাই রেগেছিল পুরো শহরটিই সে ধ্বংস করে দিয়েছিল। কায়াংয়ের মৃত্যুতে সে একদম অসহায় হয়ে পড়ে, আর সে বুঝতে পারে এটাই মূলত তার সত্য ছিল, বাস্তবতা ছিল, যেটাকে সে এতদিন বুঝতে পারেনি। তারপর সে ওই পিচ্চি ছেলেটিকে মুক্তি দিয়ে দেয়।
যেই ছেলেটিকে শাস্তিস্বরূপ এইসব বলা হয়েছিল। যেহেতু সে সত্যটা জানে, তাই তাকে মুক্তি দেওয়াটাই তার শ্রেয় ছিল। এদিকে আমরা কায়াংকে দেখতে পাই, সে এইভাবে পড়েছিল তাই সে অনেক বেশি কষ্ট পায়। কায়াংয়ের জন্য সে অনেক বেশি কান্না করে, কারণ কায়াংকে সে মন থেকেই অনেক বেশি ভালোবাসতো। কায়াংয়ের লাস্ট উইশ ছিল যাতে তারা পরের জন্মে দেখা করতে পারে বা তাদের সাক্ষাৎ হয়। এদিকে আমরা ওই বৃদ্ধ দাদিটিকে দেখতে পাই, যে কিনা কাল রাত কায়াংয়ের দাদির কাছে গিয়েছিল আর কায়াংয়ের দাদিকে ইয়াং রূপে দেখে ফেলেছিল। সে পুরো শহরের মানুষকে এক জায়গায় করে, তারপর ওই লোকগুলোকে নিয়ে বাসায় চলে যায়। কায়াংয়ের দাদি তখন বাসায় ছিল না, তাই সে কায়াংয়ের দাদিকে পায় না আর ডাকতে শুরু করে কায়াংয়ের দাদিকে, আর বলে, মিথ্যাবাদী, বাহিরে বের হয়ে আয়, তোর যা যা করেছিস তুই সব কিছু আজ আমি এই গ্রামের লোকেদের বলে দিব, তুই বাহিরে আসবি কিনা। তখনই আমরা দেখতে পাই দাদিকে কোনো একটি গাড়ি মেরে ফেলে। সিন পরিবর্তন হয়, আমরা কায়াংকে দেখতে পাই, যে কিনা একটি জায়গায় দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল। তখনই এখানে ইবলিস চলে আসে। ইবলিসকে দেখে সে বুঝতে পারে হয়তো ইবলিস অতীতের ঘটনা জানতে পেরেছে। ইবলিস যেহেতু এখন পুরো ঘটনা জানে, তাই তার মন খারাপ ছিল। তখন কায়াং বলে, আমি বুঝেছি তুমি অতীতের ঘটনা জানতে পেরেছ, তাই অতীত না নিয়ে চিন্তা করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, আমাদের কি করা উচিত। এদিকে আমরা মিংজি এবং জিওংকে দেখতে পাই। তারা দুইজন খুবই চিন্তিত ছিল, কারণ তারা অতীতের সব কিছু ভুলে গিয়েছিল, তাই তার পাসওয়ার্ডটিও মনে ছিল না। তখন তার লাস্ট উইশ ছিল তার বাবাকে বাঁচানো। সে ওই উইশটি করে তার বাবাকে বাঁচিয়ে রাখে, কারণ তার বাবা বাঁচাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। তারপর সে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে থাকে। এদিকে দাদি পুরো ঘটনাটি বুঝতে পারে আর সবাইকে জানায়, আমি যেহেতু বুঝতে পেরেছি তাই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। দাদি আসলে এখানে সবার মনোবল বাড়াচ্ছিল। এদিকে সাদিকে দেখানো হয়, সে একটি বাসায় ছিল। এখানের লোকজন তাকে গান গাইতে বলছিল, কিন্তু সে গান গাইতে পারছিল না। সিন পরিবর্তন হয়, আমরা কায়াংকে দেখতে পাই। সে চলে আসে ওই মেয়েটির কাছে, যেই মেয়েটি তার কাছ থেকে সব টাকা নিয়েছিল। মেয়েটিকে টাকা ফেরত দিয়ে সে তার মতো করে একটি উইশ চাইতে বলে, যেটা সে তার হয়ে ছেড়ে দেয়, কারণ তার কাছে অনেক ক্যাশ টাকা ছিল। এদিকে আমরা আজরাইলকে দেখতে পাই, যে কিনা কায়াংয়ের কাছে আসে আর তাকে জানায় যে সে যাতে তার লাস্ট উইশ জানিয়ে দেয়, যাতে সে মরতে পারে আর আল্লাহর ফেভার পেতে পারে। তখন সে বলে, এটা আমি কখনোই চাই না, আমি সেলফিশ উইশ চাইব, যেটা আমার প্রয়োজন। তারপর সে ইবলিসকে বলে তৈরি হওয়ার জন্য। তখন আমরা সাদিকে দেখতে পাই, সাদিকে গান গাওয়ার কথা বলে জুংহুন। তখন এই গান যেহেতু খালেদ শুনতে চাচ্ছিল না, তাই সে তার নিজেকে বয়রা করে দিচ্ছিল, যাতে তার বাবার আওয়াজ সে শুনতে না পায়। তখন আজরাইল তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি এক কাজ করবে, সাদি যখন গান গাইবে তখন তুমি ওই ল্যাম্পটি চুরি করে এনে আমার কাছে দিয়ে দিবে। আসলে জাংহুনের কাছে দেওয়ার কথাই বলছিল, তার কাছে নয়। তারপর আমরা খালেদকে দেখতে পাই, যে কিনা ইবলিসকে বন্দি করে রাখে। তাকে বন্দি করার পিছনে হয়তো তার কোনো রহস্য লুকিয়েছিল। সে আসলে তাকে মারতে চায়, এই জন্যই তাকে বন্দি করে রেখেছিল। তাকে বন্দি করার কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই এখানে কায়াং চলে আসে। কায়াং এখানে এত তাড়াতাড়ি কিভাবে এলো? এটাই তো হচ্ছে রহস্য, তাই না? ওই মেয়েটিকে টাকা দিয়ে সে এই উইশ করেছিল, যখনই ইবলিস কোনো বিপদে পড়বে যাতে সে ইবলিসের কাছে যেতে পারে, ইবলিসকে সাহায্য করার জন্য। এই জায়গায় গিয়ে সে ইবলিসকে ছাড়িয়ে দেয়। এদিকে ওই পিচ্চি খালেদ মনে করে হয়তো সে বাহিরে আছে, তাই সে তাকে বাহিরে খুঁজতে যায়। কায়াং তখন তাকে একটি জায়গায় যেতে বলে আর যেভাবে কাজ করার কথা ওইভাবে কাজ করতে বলে। তখনই আমরা দেখতে পাই এখানে আইরেম চলে আসে ওই ল্যাম্প নিয়ে। খালেদকে যখন ল্যাম্পটি দিয়ে দেয়, তখন খালেদ বুঝতে পারে এখানে লাস্ট একটি উইশ বাকি রয়েছে, আর যেটা অন্য কেউ না, কায়াং করেছে। তখনই আমরা এখানে সাদেকে দেখতে পাই, যে কিনা সবার উপর আক্রমণ করে। আর তখন তার ওই দিনের কথা মনে পড়ে যেখানে বলা হয়েছিল অনেকগুলো পাখি মারা যাবে। এদিকে তারা সাহারা মরুভূমিতে পৌঁছে যায়। ইবলিস আর আজরাইলের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। এখানে আজরাইল আর সে সেমই ঘটনা চাচ্ছিল, যাতে এমন একটি উইশ করে আর সে জান্নাতে যেতে পারে। তবে এখানে ইবলিস জিতে যায় আর আজরাইল হেরে যায়। আজরাইল মনে করে যুদ্ধ এখনও শেষ হয়নি, এটা শেষ হতে অনেক সময় প্রয়োজন।
এদিকে আমরা খালেদকে দেখতে পাই যে কিনা দাদি এবং মিংজিকে বাহিরে বের করে নিয়ে আসে। আর এখানে দাদি বুঝতে পারে যে তাকে কেন মৃত্যুর কথা বলা হয়েছিল, আর তার কাজ হচ্ছে যে তাদের পর্যন্ত ওই নোটিশটি পৌঁছে দেওয়া। তাদের প্রয়োজনীয় কিছু জিনিস বাজাতে গিয়ে সে গুলি খেয়ে আহত হয়ে যায়। তার পেটের ভিতর হয়তো ওই জিনিসগুলো ছিল যেগুলো খালেদের প্রয়োজন ছিল। এখানে সাদে এসে অনেক কষ্ট করে জান দিয়ে তাদেরকে বাঁচায়। এদিকে অন্য একটি দল চলে আসে। দুই দলের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। দাদিকে অ্যাম্বুলেন্সে ঢোকানো হয়। এখানে তাদের কাছে যে প্রমাণগুলো ছিল তারা অ্যাম্বুলেন্সেই রেখে দেয়। খালেদ কায়ানকে ধরে নিয়ে আসে আর তার লাস্ট উইশ তাকে চাইতে বলে। তখন সে বলে, আমি মরে গেলেও আমার লাস্ট উইশ চাইব না। এদিকে আমরা দেখতে পাই খালেদের তৈরি যে ফুলটি ছিল ওই সাহারা মরুভূমিতে, এটা কেটে দেওয়ার কারণে সে গায়েব হয়ে যায়। তার আর কোনো পাত্তাই থাকে না। সিন পরিবর্তন হয়, আমরা ইবলিসকে দেখতে পাই যে কিনা দাদিকে দেখে অবাক হয়ে যায়। দাদির লাশ সে নিজেও মানতে পারছিল না, কিভাবে মানবে। তারপর সে কায়ানকে তার শেষ কাজে নিয়ে যায়। দাদির শেষ কার্যে গিয়ে সে কোনো কান্নাই করে না। যা দেখে তার ফুফু খালা সবাই তাকে বলে যে তোকে এখানে আসতে দেওয়াই উচিত হয়নি। এদিকে আমরা বুগিকে দেখতে পাই যে কিনা তার বাসায় এতগুলো টাকা দেখে অবাক হয়ে যায়। অবাক হওয়ার কারণ ছিল কারণ লাস্ট উইশ চাওয়ার পর সে তো আর কোনো কিছুই মনে রাখতে পারছিল না। এদিকে আমরা কায়ানকে দেখতে পাই, সে তার নর্মাল লাইফে ফেরার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই নর্মাল লাইফে ফিরতে পারে না। সে তার দাদির দেওয়া প্রত্যেকটি চিরকুট কোনায় কোনায় খুঁজতে শুরু করে। অনেকগুলো চিরকুট পায় আর ওইগুলো সে পড়তে থাকে। আর তখন ওই মেয়েটি তার কাছে আসে, যার নাম ছিল বুগি, ওই যে টাকার যে মেয়েটি, ওই মেয়েটি আসার পর তাকে জানায়, এই টাকাগুলো হয়তো আমি চুরি করেছি বা কীভাবে নিয়েছি আমার মনে নেই, আমি তোমাকে টাকাগুলো ফেরত দিতে চাই। কায়াং বলে, আমি এগুলো তোমাকে দিয়েছি, মন থেকে দিয়েছি। সে বলে, আমার চাকরিটা দিয়ে দিলে ভালো হতো, টাকার কোনো প্রয়োজন নেই। তারপর তার বান্ধবী এসে তার দাদির লাস্ট উইশ তাকে বলতে শুরু করে। এগুলো শোনার পর সে অনেক বেশি কষ্ট পায়। তারপর সে সারা রাত বসে বসে ওই ল্যাম্প ট্র্যাপ করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তো ইবলিস আর তার সামনে আসে না। সে সারা রাত বসে বসে কান্না করছিল। সকালবেলায় ঘুম থেকে উঠে সে নিজেকে ডুবাই আবিষ্কার করে। ডুবাইয়ের মাটিতে বসে বসে সে কান্না করছিল। সারাদিন কান্না করার পর ইবলিস তার সামনে আসে আর তাকে বলে, প্লিজ কোনো সেলফিশ উইশ করো না, তাহলে তুমি আমাকে আর কখনোই দেখতে পারবে না। আমাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিও না। তখন সে তার মতো করে একটি উইশ করে। উইশটি এমন ছিল, আমি একটি দিন নর্মালভাবে জীবনযাপন করতে চাই, যেখানে আমি আমার কষ্ট, দুঃখ, সুখ সব কিছু ফিল করতে পারবো। ইবলিস তার উইশ শোনার পর অনেক বেশি কান্না করে। সে তো বাধ্য, তাকে উইশ পূরণ করতেই হবে। তাই সে তার উইশটি পূরণ করে দেয়। সাথে সাথে সে নিজেও গায়েব হয়ে যায়। এদিকে আমরা তাকে দেখতে পাই, 29 বছরের সেও রাগ, ইচ্ছা সব কিছু তার ভিতর থেকে বের হতে শুরু করে। আর কায়াং এখানে কান্নায় ভেঙে পড়ে। সারাক্ষণ বসে সে কান্নাই করতে থাকে। এই বালুর চরে বসে সে এতটাই কান্না করছিল। সারা দিন শেষ হয়ে রাত চলে আসে, তার কান্না আর শেষ হয় না। এদিকে আজরাইল চলে আসে তাকে মারার জন্য। তাকে জানায় যে তোমাকে আজই মরতে হবে আর কাল মারা যাবে সে। তখন সে বলে, প্লিজ আমাকে মেরে ফেলো, তারপর কায়াংকে কিছু করো না। এখানে তো আজরাইল সেলফিশ ছিল, তাকে তো মারতেই হবে। তাই সে তাকে মারার জন্য তীর ছুঁড়ে মারে আর সে এখানেই শেষ হয়ে যায়। এদিকে আমরা তাকে দেখতে পাই, সে বসেছিল ওই বালির মধ্যেই। তখনই তার কাছে আয়রাম চলে আসে আর তার কাছে ক্ষমা চেয়ে তাকে ওই স্মৃতিগুলো গিফট করে দেয়, যেগুলো তার ছিল ইবলিসের সাথে স্মৃতি। এগুলো মনে করে সে কান্না করতে করতে শুয়ে পড়ে। আর সকালবেলায় যখন আমরা দেখতে পাই তখন সে মৃত ছিল। এদিকে তার মৃত্যুর খবর শুনে সবাই অবাক হয়ে যায়। পুরো শহর তার মৃত্যুর শোক পালন করতে শুরু করে, কারণ কায়ন অনেক ভালো মেয়ে ছিল। সিন পরিবর্তন হয়, আমরা মিংজিউংকে দেখতে পাই যে কিনা কায়াংকে তার সামনে দেখতে পায়। আসলে কায়াং এখন জিনি ছিল, তাই সে তার কাছে আসে আর তাকে 3টি উইশ চাইতে বলে। সে তার কাছে 2টি তার নিজের মতো করে উইশ চায় আর বলে যে তুমি যাতে সারা জীবন আমার সাথে থাকো এমন একটি উইশ চাইতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তারপর সে বলে তার ডেন্টাল হসপিটাল যাতে ভালোভাবে চলে, সে যাতে সবার চিকিৎসা করতে পারে। আর লাস্ট উইশ সে চায় তার জন্য, বলে তুমি যাদেরকে ভালোবাসো, যাদেরকে মিস করছো, তাদের সাথে যাতে তোমার দেখা হয়, তুমি যাতে একবার হলেও তাদেরকে কাছে পাও।
এখানে সবাই তাদেরকে মিস করছিল। সে ভাবছিল কখন সে তাকে ফিরে পাবে। একদিন হুট করে ইবলিস তার সামনে চলে আসে আর তাকে কিস করতে শুরু করে। একে অপরকে অনেক দিন পর দেখে তাদের আত্মা ফিরে এসেছিল। তারা যেহেতু এখন দুইজনই জিন ছিল, তাই তারা তাদের মতো করে জীবনযাপন করতে পারবে। এদিকে মিংজি তার মতো জীবনের খুশি ছিল। ইউটিউবার কাপালটিও তাদের মতো করে নিজের জীবনযাপন করছিল। সে সাথে করে তার বন্ধুকেও নিয়ে আসে আর আজরাহিলকে বলে সে আরএমকে ফিরিয়ে আনে। তাদের সবার হ্যাপি কাপালের মধ্য দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয়।